তৃণমূল আমলে শিক্ষা ব্যবস্থার হাল হকিকত নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। দুর্নীতি হয়েছে, যোগ্যদের চাকরি গেছে, রাজপথ উত্তাল হয়েছে, রাজ্য রাজনীতিতে ঢেউ উঠেছে। এই আবহেই তৃণমূলকে হটিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার বদলের সঙ্গে সঙ্গে শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনতে জোর দিচ্ছে নতুন বিজেপি সরকার। সোমবার আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ সমস্ত বোর্ডের পরীক্ষায় কৃতীদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানেই রাজ্যের মেধাবী পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আপনাদের সরকার আপনাদের সাথে থাকবে। শিক্ষা ছাড়া আমরা কখনোই চেতনার মুক্তি ঘটাতে পারি না, আর চেতনার মুক্তি ঘটানোর মধ্য দিয়েই আধুনিক বাংলা তৈরি হতে পারে। আমরা চাইব আমাদের সরকারের লক্ষ্য মেধা আমাদের কাছেই থাকুক, সেই মেধাকে কাজে লাগিয়ে উন্নত বাংলা, প্রকৃত সোনার বাংলা, কবিগুরুর ভাবনায় বাংলা, স্বামী বিবেকানন্দের স্বপ্নের বাংলা আগামী দিনে যাতে আমরা তৈরি করতে পারি। একই সঙ্গে এদিনের অনুষ্ঠানে জাতীয় শিক্ষানীতিতে যোগ দেওয়ার ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, ভারতবর্ষের সংবিধান দিয়ে গিয়েছিলেন, কিন্তু ক্রমান্বয়ে যে সরকারি শিক্ষা ব্যবস্থার উপরে রাজ্যে 90% জনগণ নির্ভর করে, সেই শিক্ষা ব্যবস্থা কার্যত অসম প্রতিযোগিতায় বেসরকারি শিক্ষা ব্যবস্থার থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে। জাতীয় শিক্ষা নীতি আমাদের ভারত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা তাতে এই রাজ্য যুক্ত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্মার্ট বিদ্যালয়, স্মার্ট ক্লাসরুম, আধুনিক শিক্ষা, আধুনিক ল্যাবরেটরি, লাইব্রেরি, পিএমসিতে যে বিষয়গুলো রয়েছে, যার জন্য ভারত সরকার প্রচুর অর্থ দিতে চান, আমাদের প্রশিক্ষিত করতে চান, তাতেও আমরা যুক্ত হয়েছি। প্রশাসনিক ক্ষমতা হাতে নেওয়ার পরই রাজ্যের সমস্ত সরকারি কলেজের পরিচালন সমিতির সভাপতিদের সরানোর নির্দেশ দিয়েছে নতুন সরকার। এদিন শিক্ষাঙ্গনকে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে বার্তা দেন মুখ্যমন্ত্রী। শিক্ষাঙ্গনগুলিকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা, সেই উদ্দেশ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ এবং ইউনিভার্সিটিতে যে রাজনৈতিক মনোনয়ন ছিল সেগুলো আমরা বাতিল করেছি। কারণ শিক্ষাঙ্গনের রাজনীতি মুক্ত করা, বিশ্ববিদ্যালয়গুলিকে অটোনমি দেওয়া, এগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আমাদের করা উচিত। শিক্ষক এবং শিক্ষিকাদের পর্যাপ্ত অংশগ্রহণের মাধ্যমে যাতে শিক্ষা ব্যবস্থা সরাসরি সুফল ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে, তার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব স্থির করেছি। একদিকে ধনধান্য অডিটোরিয়ামে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান, অন্যদিকে সোমবারই বিকাশ ভবনে স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করল বিজেপি বিধায়কদের টিম। আমাদের নতুন সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে পলিসি তৈরি করবে, সেই পলিসি মূলত শিক্ষাক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি এবং তার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে আমরা কাজ করব। বর্তমানে শিক্ষা দফতর রয়েছে মুখ্যমন্ত্রীর হাতে। সূত্রের খবর, সোমবার মুখ্যমন্ত্রীর নির্দেশে বিকাশ ভবনে যান শঙ্কর ঘোষ, স্বপন দাশগুপ্ত, কল্যাণ চক্রবর্তী সহ একাধিক বিজেপি বিধায়ক। বৈঠক করেন স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার সহ শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকদের সঙ্গে। সূত্রের খবর, রাজ্যে আগামী দিনে শিক্ষা ব্যবস্থার গতিপথ কি হবে, তার রূপরেখা, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা, এই বিষয়গুলি নিয়েই মূলত আলোচনা হয় বৈঠকে। পশ্চিমবঙ্গে শিক্ষার মান, শিক্ষার গৌরব আজকে ধুলোয় লুটোপুটি খাচ্ছে। এই সময়কালে শিক্ষাক্ষেত্রের দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে। আমরা সেই অভাগা রাজ্যে এতদিন বাস করছিলাম যেখানে শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হয়েছে, উপাচার্যকে জেলে যেতে হয়েছে। শিক্ষার যে মান, যে হৃত গৌরব, এটাকে আমরা ফিরিয়ে আনতে চাই। এদিনের বৈঠক শেষে সিলেবাস বদলেরও ইঙ্গিত মিলেছে। বর্তমানে অষ্টম শ্রেণীর ইতিহাস বইতে সিঙ্গুরের ইতিহাস পড়ানো হয়, সেখানে বহু তৃণমূল নেতার ভূমিকাও আজ স্কুল পাঠ্য।
সিলেবাস থেকে সিঙ্গুরের কারখানা বিরোধী আন্দোলনের অংশ বাদ দেওয়ার প্রশ্নে এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সিলেবাসের ব্যাপারে রিভিউ হবে এবং সেটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে কত দ্রুত এই বিষয়গুলোকে আমরা একটা মানুষের সামনে নিয়ে আসা হবে সেটা আপনারা জানিয়ে দেব। আমি শুধু এইটুকু বলে রাখি, কোনো অন্যায় অন্ধকার যে বিষয়গুলো এতদিন সিলেবাসে ছিল সেগুলো থাকবে না, এটুকু নিশ্চিত থাকবে। একদিকে বিকাশ ভবনে স্কুল শিক্ষা সচিবের সঙ্গে বৈঠক করল বিজেপি বিধায়কদের টিম, অন্যদিকে স্বাস্থ্য ভবনে বৈঠক করলেন ইন্দ্রনীল খাঁ, শারদত্ত মুখোপাধ্যায় সহ 8 জন বিজেপি বিধায়ক। বৈঠকে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা ছিলেন। ক্ষমতায় আসার পর স্বাস্থ্য ব্যবস্থায় আমূল বদল আনতে মরিয়া বিজেপি সরকার, দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর। এই আবহে এদিন স্বাস্থ্য ভবনে বৈঠকে হাসপাতাল সহ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে কোথায় কি ত্রুটি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আমাদের সমস্যা সবকটা ডিসকাশন হয়েছে, ডিসিশন এক্ষুনি আমরা দেব না, দিতে পারি না। আমাদের কাজ হচ্ছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট ব্যাক করব, মাননীয় মুখ্যমন্ত্রী উনি ডিসিশন নেবেন। অন্যদিকে এদিনই রাজ্য মেডিকেল কাউন্সিলের সদস্য পদ থেকে নির্মল মাঝি, সৌরভ পাল ও অসীম সরকারকে সরিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। এদিন স্বাস্থ্য ভবনের বৈঠকে যোগ দেওয়ার আগে বিধাননগর মহকুমা হাসপাতাল ও বিধাননগর পুর নিগমের অন্তর্গত মাতৃ সদন হাসপাতালে সারপ্রাইজ ভিজিট করেন বিজেপি বিধায়ক শারদত্ত মুখোপাধ্যায়। এদিন দুই হাসপাতালের পরিকাঠামো নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। বিধাননগরের মাতৃসদন নামক একটা কর্পোরেশন আর হাসপাতাল আছে, হাসপাতাল বেশ বড়, পরিকাঠামো বেশ বড়, কিন্তু পরিষেবা শূন্য। ডাক্তারবাবুদের খোঁজ নিলাম কিন্তু পেলাম না, কোনো ডাক্তারবাবুই নাকি আসেন না, মাত্র 2 থেকে 3 জন। একজন ডেন্টালের ডাক্তারবাবু আসেন, একজন গাইনিক ডাক্তারবাবু আসেন। অপারেশন থিয়েটার আছে, অজ্ঞান করার যন্ত্র আছে, ধুলে পড়ে গেছে। বাচ্চাদের শিশু বিভাগ আছে, তার উপরে ন্যাকড়া এবং নেতা শুকোচ্ছে। জনগণের জন্য তৈরি, জনগণের পয়সায় তৈরি এই পরিষেবা কেন ওরা দিতে পারেনি? প্রশ্ন তো উঠবেই সভাপতি। পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি বিজেপি সরকারের নজর আইন শৃঙ্খলা পরিস্থিতির ওপরেও। ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। ভাঙচুর, গুন্ডামি থেকে পুলিশের ওপরে হামলার ঘটনা আর বরদাস্ত নয় বলে সোমবার পার্ক সার্কাসে দাঁড়িয়ে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার দুপুরে অশান্ত হয় পার্ক সার্কাস। দুষ্কৃতী দৌরাত্মে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। বেআইনিভাবে রাস্তা অবরোধ, আর তা তুলতে এলে পুলিশের ওপরে আক্রমণ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের গাড়ি ভাঙচুর থেকে ইটবৃষ্টি, কিছুই বাদ যায়নি। পাল্টা লাঠিচার্জ করে পুলিশও। পার্ক সার্কাসের ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী ও 2 জন সিআরপিএফের জওয়ান আহত হয়েছেন। সোমবার তাদের সঙ্গে কথা বলতে পার্ক সার্কাসে সাউথ ইস্ট ডিভিশনের ডিসির অফিসে আসেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন সিপি সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। আহত পুলিশ কর্মী এবং জখম সিআরপিএফ জওয়ানদের সঙ্গে কথা বলেন শুভেন্দু অধিকারী। এরপর গুন্ডামি রুখতে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। হঠাৎ করে কিছু লোককে জড়ো করে ধর্মীয় স্লোগান দিয়ে পাথর ছোড়া, এটা শ্রীনগরেও বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় পশ্চিমবঙ্গে বা কলকাতাতে এটাও বন্ধ হওয়ার খুব দরকার রয়েছে। এই কাজগুলো থেকে বিরত থাকুন। যদি মনে করেন আগের সরকার আছে, আগের নিয়ম আছে, আগের মতো পুলিশকে ফোর্সকে হাত পা বেঁধে রেখে দেওয়া হবে, তাহলে কিন্তু ভুল করবেন। তো ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স। এই ধরনের ভান্ডালিজম, হুলিগানিজম, রাউডিজম এবং অ্যান্টি ন্যাশনাল, অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিজ উই আর নট অ্যালাউড। পার্ক সার্কাস কাণ্ডে এখনো পর্যন্ত নাগমা, চাঁদনি বেগম, মোহাম্মদ কাইফ, ওয়াসিম আজহার, মোহাম্মদ শামীম সহ 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। पार्क सर्कस में काल जो किया हमारी पुलिस भाई का साथ, आपको भुगतना पड़ेगा, बहुत जोर भुगतना पड़ेगा। पुलिस के ऊपर पत्थरबाजी करेगा तो सबक सिखाने काम भारतीय जनता पार्टी की सरकार करेगा। और आसनसोल में फाड़ी में तोड़फोड़ कर दिया ना, 200% वसूली होगा। जो किया है उसको पकड़ से निकाल के करूंगा।
পাক সার্কাসের ঘটনায় বেআইনি জমায়েত, হিংসা ছড়ানো, মারাত্মক অস্ত্র নিয়ে অশান্তি করা, সরকারি কর্মীদের কাজে বাধা, তাদের মারধর করা, সরকারি সম্পত্তি নষ্ট এবং ক্ষতিপূরণ আদায় সংক্রান্ত আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃতদের এদিন শিয়ালদা আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী বলেন, কয়েকশো মানুষ বেআইনি জমায়েত করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। একসময় তারা একের পর এক পুলিশের ব্যারিকেড ভাঙে, পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং ইট পাথর ছোড়ে। এই ঘটনায় 6 পুলিশ কর্মী ও 3 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান আহত হয়েছেন। একজন পুলিশ কর্মীর অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থল ও তার আশপাশ থেকে এই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে। তাদের 27 মে পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হোক। তখন অভিযুক্তদের আইনজীবী বলেন, এরা নির্দোষ। 3 জন ভিন রাজ্যের বাসিন্দা, চিকিৎসার জন্য এখানে এসেছেন। কেউ রেস্তোরাঁ থেকে খেয়ে ফিরছেন, কেউ অফিস থেকে ফিরছিলেন। তখন ধরা হয়। এরা কেউ বিক্ষোভের সঙ্গে যুক্ত নয়। দুপক্ষের সওয়াল জবাব শুনে 23 মে পর্যন্ত ধৃতদের পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। আমরা কোর্টে সাবমিশন করেছি, এখনো কোর্টে আমরা প্রেয়ার করেছিলাম বেলের জন্য। প্রেয়ার 14 ডেজ পিসিস ওরা চেয়েছিল। এদিকে আসানসোলে ফাঁড়ি ভাঙচুর, পুলিশের ওপর আক্রমণের ঘটনায় এখনো পর্যন্ত 26 জনকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন গভর্নমেন্ট এসছে, কোনো নতুন আইন নয়। আমার দেশ আগে, আমার নেশন আগে, আমার নাগরিকদের সিকিউরিটি অ্যান্ড সেফটিটা প্রশ্নটা অনেক আগে। আজকে যে মুখ্যমন্ত্রী এসছেন, উনি যেভাবে নাকি একের পর এক স্টেপগুলো নিচ্ছে, এগুলো বিগত দিনে হয়নি বলে আজকে এত বাড়ন্ত। আগের প্রশাসন যেটা ছিল পুলিশকে একদম ক্রিপল করে রেখেছিল, পঙ্গু করে রেখেছিল। কালকের দেখো ঘটনা, পার্ক সার্কাসের ঘটনা, পুলিশ ইমিডিয়েটলি অ্যাকশন স্টার্ট করে এবং 45 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে সিচুয়েশন কন্ট্রোল করে, ট্যাঞ্জিবল নাম্বার অফ অ্যারেস্ট করে। পাক সার্কাস কাণ্ডে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পুলিশ কর্তারাও বলছেন, যা অনেক আগে হওয়া উচিত ছিল তা এখন হচ্ছে। এই আবহেই আরও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম নয়, গত কয়েক বছরে বারবার বিভিন্ন ইস্যুতে অশান্ত হয়েছে রাজ্যের নানা প্রান্ত। কখনো সিএ এর প্রতিবাদের নামে, কখনো ওয়াকফ আন্দোলনের নামে আগুন জ্বলেছে। এই বছরেরই শুরুতে ভিন রাজ্যে এক পরিযায়ী শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চরম নৈরাজ্য চলে মুর্শিদাবাদের বেলডাঙ্গায়। একইভাবে গত বছরও ওয়াকফ বিক্ষোভের নামে অশান্তির আগুনে জ্বলে মুর্শিদাবাদের জঙ্গিপুর, শামশেরগঞ্জ। জ্বালিয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি, পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে ইট। এমনকি হামলাকারীদের ভয়ে পুলিশের দোকানে লুকোনোর ছবিও সামনে আসে। 2019 ডিসেম্বর, 7 বছর আগেও সিএ এর প্রতিবাদের নামেও একইভাবে জ্বলে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। পুড়ে খাক হয়ে যায় ট্রেন, আগুন ধরানো হয় বেলডাঙ্গা স্টেশনে। এই প্রেক্ষাপটে চূড়ান্ত সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী। পার্ক সার্কাস সহ যেখানে যেখানে বিগত দিনে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন, আপনারাও কান খুলে শুনে রাখুন, এটা আপনাদের শেষ ঘটনা। এরপরে আর কোনো এই ধরনের অ্যাকশন আমরা করতে দেব না। যদি করেন, আমার থেকে খারাপ কোনো পুলিশ মন্ত্রী হবে না। ক্ষমতা এসে থেকেই তোলাবাজি, কাটমানি নিয়ে কড়া বার্তা দিচ্ছে বিজেপির সরকার। মুখ্যমন্ত্রী পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন, এসব কোনোভাবে বরদাস্ত করা হবে না। কিন্তু তৃণমূলের পুরনো অভ্যেস যাচ্ছে কই? এবার দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুরে তাণ্ডবের অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। খেয়াদা 2 গ্রাম পঞ্চায়েত এলাকার ভগবানপুর। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই গোটা ঘটনার পিছনে হাত রয়েছে তৃণমূল কর্মী গোপাল মালের। তৃণমূল আমলে তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠেছিল। রাজ্যে পালাবদলের পর রবিবার তাকে ডেকে সতর্ক করা হয়। সেদিন তিনি ফিরে গেলেও সোমবার বাইক বাহিনী এসে এলাকায় তাণ্ডব চালায়। এলাকাবাসীদের গালিগালাজ, এমনকি মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসেন বিজেপির কর্মী সমর্থকেরা। পাল্টা প্রতিরোধ করলে এই মোটর বাইকগুলো ফেলে পালায় দুষ্কৃতীরা। मैं मेरा पापा सब मार्केट गया हुआ था, तो मेरे घर में मेरी मम्मी थी, मेरी बीवी थी, वाइफ थी वहाँ पे। तो 10-15 गुंडेगर्दी लोग घर में घुस के मेरी मम्मी को हाथ पकड़ के खींचा और हाथ टूट गया वहाँ पे। हाथ टूट गया, आप घर जाके चेक कर सकते हो वहाँ पे, अभी हाथ टूटा हुआ है उसका। और जो मेरे घर में बीवी बैठी हुई थी, वाइफ जो मेरी बैठी हुई थी, इसका गेट नॉक करके वो लोग सोच रहा था किसी तरह से ये लोग का अदुष्टीकरण करके घर से उठा के रेप करने का ये लोग सोच रहा था। ये आज मेरे घर में हुआ है दादा, कल आपके घर में भी हो सकता है ना। এটা দুপুর 12টা নাগাদ যেমন আমাদের এটা পঞ্চায়েত, এই ঠিক 500 মিটার দূরেই ওটা কর্পোরেশন। তো কর্পোরেশনের দীর্ঘদিনের যে তৃণমূলের হারমাদ আছে, মানে এই যে দেখছেন এই ঘর বাড়িগুলো, এখান থেকে তোলা তুলতো। ওকে গতকাল ডাকা হয়েছিল, যতদূর যা হয়ে গেছে, যেটা করেছো ওটা শেষ করো। কারণ এরপরে আমার যে পার্টি, অর্থাৎ আমরা যে পার্টিটা করি ভারতীয় জনতা পার্টি, সেই পার্টির নির্দেশ আছে তোলা যাবে না।
তো সেইভাবে ওকে ডেকে বোঝানো হয়েছে যে যেটা হয়ে গেছে, এখন আর এইদিকে এসো না, এইভাবে তোলা যাবে না। যদিও যার বিরুদ্ধে অভিযোগ সেই তৃণমূল কর্মী গোপাল মাল দাবি করেছেন তিনি কিছু জানেন না, তাই এই বিষয়ে কথা বলতে নারাজ। দক্ষিণ 24 পরগনার আরেক ঘটনার দিকেও গত কয়েকদিন ধরে নজর রয়েছে সকলের। এই দক্ষিণ 24 পরগনা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে পুলিশ এখন হুমকির মামলায় খুঁজছে। তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে। 4 দিন ধরে খোঁজ নেই তৃণমূল বিধায়কের। এর মধ্যে বেআইনি বন্দুক ও গুলি সমেত বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের ছেলেকে হাতে নাতে পাকড়াও করেছে পুলিশ। পুলিশের জালে বিধায়ক পুত্রের 4 সঙ্গীও। গুলি বন্দুকের পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে একটি গাড়ি। পুলিশ সূত্রে দাবি, তাদের কাছে খবর আসে দলবল নিয়ে বকখালি গেছেন বিধায়ক দিলীপ মণ্ডলের ছেলে অভিক মণ্ডল ওরফে অর্ঘ্য। তারপরেই তার উপর নজর রাখতে শুরু করে পুলিশ। সোমবার বকখালি থেকে ফেরার সময় বিধায়ক পুত্রের গাড়ি আটকে তল্লাশি শুরু করে ডায়মন্ড হারবার থানা ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। পুলিশ সূত্রে দাবি, বেআইনি আগ্নেয়াস্ত্র ও 4 রাউন্ড কার্তুজ সহ হাতে নাতে পাকড়াও করা হয় দিলীপ মণ্ডলের ছেলেকে। বৃহস্পতিবার যখন দিলীপ মণ্ডলের খোঁজে তার বাড়িতে অভিযান চলে, সেই সময় প্রশ্নের মুখে পড়েন বিধায়ক পুত্র। বাবা বিধানসভায় গেছিল তারপর যায়। সেদিন পুলিশ পৌঁছানোর মাত্র কিছুক্ষণ আগে পরিমরি করে খালি পায়ে পালান তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। নির্মীয়মান বাড়ির পিছন দিয়ে ড্রেন পেরিয়ে জলা জমি মাঠ টপকে পগার পার হয়ে যান তিনি। সিসি ক্যামেরায় ধরা পড়ে পুলিশের নজর এড়িয়ে পালাতে গিয়ে ছিঁড়ে যায় বিধায়কের পাজামা। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পরও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে হুমকি দেন তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল। মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকে জিজ্ঞেস করে দেখবি দিলীপ মণ্ডলকে। এরপরই তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। তার প্রেক্ষিতেই দিলীপের বাড়িতে পৌঁছয় পুলিশ, কিন্তু সেখান থেকে পালান তিনি। এখনো বিষ্ণুপুরের তৃণমূল বিধায়কের খোঁজ পায়নি পুলিশ। তবে এবার জালে তার ছেলে। বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে কেন বকখালি গিয়েছিলেন তৃণমূল বিধায়কের ছেলে? কি উদ্দেশ্য ছিল তার? পুলিশ সূত্রে খবর, এই সব দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। একদিকে তৃণমূল বিধায়ককে খুঁজছে পুলিশ, অন্যদিকে সোমবার তোলাবাজির মামলায় ইডির কাছে পৌঁছে গেলেন সোনা পাপ্পু। আর এদিনই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। केएमसी का कमिश्नर को बताया 4 नाम लेकर, बताओ 4 नाम सुनना चाहता है ना? एक बेलेघाटा का राजू नस्कर 18 प्रॉपर्टी, दूसरा कौसबा का सोना पप्पू 24 प्रॉपर्टी, तीसरा भातीजा अभिषेक बनर्जी, लिप्स एंड बाउंस का 14, अपने नाम में 4, पिताजी का नाम में और भी 6, 24 प्रॉपर्टी। और चौथा नाम सुनना चाहता है? जावेद खान का बेटा 90 प्रॉपर्टी। ये लोग लूटा है, ये लूटने वाला। কলকাতার মোস্ট ওয়ান্টেড কাকুরিয়ায় বোমা গুলিকাণ্ডে নাম জড়ানোর পর থেকে উধাও। বাড়িতে গিয়ে তার খোঁজ পায়নি ইডি। রাজ্যে পালাবদলের পর সেই সোনা পাপ্পু সোমবার নিজেই আসেন ইডি দপ্তরে। আর এই দিনই 9 ঘন্টা জেরার পর সোনা পাপ্পুকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 1 ফেব্রুয়ারি কাকুরিয়ায় দুষ্কৃতী তাণ্ডবের পর থেকে বেপাত্তা ছিল সোনা পাপ্পু। ফেসবুকে অ্যাক্টিভ থাকলেও তাকে খুঁজে পায়নি পুলিশ। সোমবার তিনি নিজেই সোজা হাজির ইডির অফিসে। আপনাকে কলকাতা পুলিশ দীর্ঘদিন ধরে খুঁজছে, আপনার বিরুদ্ধে আর্মসের অভিযোগ, বোমাবাজির অভিযোগ। আপনি আজকে ইডির দপ্তরে, এর আগে শান্তনু সিনহা বিশ্বাস গ্রেপ্তার হয়েছে, কি বলবেন? আমি আগেও বলেছি আমি কোনো বোমাবাজি কোনো কাকুলিয়া কেসে জড়িত ছিলাম না। সেদিন আমি পুজোতে বসেছিলাম। আপনাকে পুলিশ খুঁজে পেয়েছিল? মানে না, আমি ঘরেই ছিলাম। পুলিশ আমাকে 1-2 বার এসেছিল ঘরে, আমি বাইরে বেরোইনি। সোমবার 9 ঘন্টা জেরার পর সোনা পাপ্পুকে গ্রেফতার করে ইডি। তোলাবাজি, জমি দখলের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ইডি সূত্রে আগেই দাবি করা হয়েছিল এই সিন্ডিকেট চলত একটা ত্রিভুজের মাধ্যমে, যার অংশ ছিলেন ব্যবসায়ী জয়েশ কামদার, কলকাতা পুলিশের ডিসি শান্তনু সিনহা বিশ্বাস এবং প্রমোটার সোনা পাপ্পু। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে দাবি, বেছে বেছে প্রবাসী প্রবীণ নাগরিকদের টার্গেট করত এই সিন্ডিকেট। প্রথমে জমি বিক্রেতাদের সব শর্ত মেনে চুক্তি করত কামদারের মতো ব্যবসায়ীরা, কিন্তু পরে চুক্তি অনুযায়ী টাকা দেওয়া হতো না। উল্টে বিক্রেতাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ ঠুকতেন প্রমোটার। তখনই আসলে নামতেন পুলিশকর্তা শান্তনু সিনহা বিশ্বাস। তার নির্দেশে থানায় ডেকে এনে চাপ দেওয়া হতো বিক্রেতাদের। সেই সঙ্গে সমান তালে হুমকি ধমক দিত সোনা পাপ্পুর মতো দুষ্কৃতীরা। কিন্তু ইডি অফিসে হাজির হয়ে নিজের হয়ে সাফাইয়ের সুর শোনা গেছে সোনা পাপ্পুর গলায়।
কোনো জমি দুর্নীতির সঙ্গে আমি যুক্ত না। আর শান্তনুবাবুর কথা বলছি, শান্তনুবাবুকে আমি কোনোদিনই নিজের সামনাসামনি দেখিনি, কথাও জীবনে কোনোদিন আমার সঙ্গে শান্তনুবাবুর কোনো কথা হয়নি। তবে এসব জারি জুরি শেষ অব্দি কাজে এলো না। জয়েশ কামদার এবং শান্তনু সিনহা বিশ্বাসকে ইডি ইতিমধ্যে গ্রেফতার করেছে। এবার ইডি গ্রেফতার করল সোনা পাপ্পুকে। যত কাণ্ড দক্ষিণ দমদম পুরসভায়, নিয়োগ নিয়ে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগে ইতিমধ্যেই প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করেছে ইডি। এই পুরনিয়োগ দুর্নীতি মামলায় সোমবার তলব করা হয় দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায়কে। ইডির ডাক পেয়ে সিটি কমপ্লেক্সে হাজিরা দেন তিনি। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ইডির তরফে যেটা জানানো হচ্ছে বা ইডি সূত্রের খবর, যে এতদিন ধরে সুজিত বোসকে জিজ্ঞাসাবাদ করে যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের সঙ্গে যে তথ্য প্রমাণ তাদের হাতে রয়েছে সেটা কিন্তু মিলছে না। অর্থাৎ তারা মনে করছেন যে সুজিত বসু তিনি তথ্য গোপন করছেন, এবং তাই জন্য পাঁচু রায় যিনি চেয়ারম্যান ছিলেন তাকে ডাকা হয়েছে। সূত্রের দাবি, সোমবার মুখোমুখি বসিয়ে সুজিত বসু ও পাঁচু রায়কে জিজ্ঞাসাবাদ করা হয়। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন সেখানকার চেয়ারম্যান ছিলেন পাঁচু রায়। তার আমলেই এই পুরসভায় সাদা কাগজে চাকরির সুপারিশের প্রসঙ্গ উঠে আসে। ফেব্রুয়ারি মাসে আলিপুরে বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবী বলেন, চূড়ান্ত তালিকা তৈরির পর সাদা কাগজে চাকরির সুপারিশ করা হয়েছে। চেয়ারম্যান থাকাকালীন এই সুপারিশ করেছিলেন পাঁচু গোপাল রায়। নিয়োগের জন্য 29 জনের নামে সুপারিশ করেছিলেন তিনি। সাদা কাগজে চাকরির সুপারিশ গেছিল ডিরেক্টরেট অফ লোকাল বডিজ বা ডিএলবির ডিরেক্টর জ্যোতিষমান চট্টোপাধ্যায়ের কাছে। এরপরই তৈরি হয়ে যাওয়া চূড়ান্ত তালিকা থেকে 24 জনের নাম বাদ দিয়ে দেওয়া হয়, আর সেই জায়গায় নাম ঢোকানো হয় তৎকালীন চেয়ারম্যানের সুপারিশ করা 29 জনের তালিকা থেকে 24 জনের। সিবিআই সূত্রে দাবি, দক্ষিণ দমদম পুরসভা ও সেখানকার তৎকালীন চেয়ারম্যান পাঁচু গোপাল রায়ের বাড়িতে তল্লাশি চালানোর সময় এই সুপারিশের কাগজ উদ্ধার করা হয়েছে। দুর্নীতি, নির্যাতন, গুন্ডাগিরি বন্ধে পরপর কড়া বার্তা শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। আশ্বাস দিচ্ছেন আর ভয়ের পরিবেশ ফিরবে না। এই বিধানসভা কেন্দ্রে ভয়ের পরিবেশ ছিল। মোদিজির নেতৃত্বে ভয়ে আউট, ভরসাহীন। 2021-এর ভোট পরবর্তী হিংসা নিয়েও ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন মুখ্যমন্ত্রী। যদি 2021-এর পোস্টপল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। দুদিনের মধ্যেই অ্যাকশনে নামল পুলিশ। খোলা হলো 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের ফাইল। রাজ্য পুলিশ সূত্রে খবর, 2021 সালের পর যে ভোট পরবর্তী হিংসা, সেই হিংসার যে মামলা, সমস্ত মামলা খতিয়ে দেখা হবে, এবং ইতিমধ্যে বেশ কিছু মামলা এমন রয়েছে যেটায় পুলিশ ফাইনাল রিপোর্ট জমা দিয়েছিল, সেগুলোও কিন্তু খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিপুল জয়ের পর রাজ্য জুড়ে ব্যাপক সন্ত্রাস হয়। প্রাণহানি, হিংসা, লুটপাট, মহিলাদের উপর অত্যাচার, বিরোধী দলের কর্মী সমর্থকদের ঘরছাড়া করে দেওয়ার মতো গুচ্ছ গুচ্ছ অভিযোগ ওঠে। হাইকোর্টের নির্দেশে সেই সব একাধিক মামলা তদন্ত করছে সিবিআই। এবার রাজ্যে নতুন বিজেপি সরকার আসার পর একই ধরনের অভিযোগগুলি খতিয়ে দেখতে শুরু করল পুলিশও। সূত্রের খবর, ইতিমধ্যে 458টি অভিযোগের তদন্ত প্রক্রিয়া নতুনভাবে শুরু হয়েছে। নতুন করে আরও 181টি এফআইআর দায়ের করেছে পুলিশ। যেসব মামলার ক্ষেত্রে পুলিশ চূড়ান্ত রিপোর্ট জমা দিয়ে দিয়েছিল, এরকম 59টি মামলার ক্ষেত্রেও পুনরায় তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে এই প্রক্রিয়া চলতে থাকবে। বিজেপি সরকারের আমলে পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। কোচবিহারের মাথাভাঙা পুরসভার 5 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর চন্দ্রশেখর রায় 2021 ও 2024-এ ভোট পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন সরকারের যে উপহার দিল আমাকে 2021, কি কারণে গ্রেফতার করলো? 2021-24-এ নাকি 5 নম্বর ওয়ার্ডে বাড়ি ভাঙাভাঙি হয়েছে। তো সেটা আমরা নিজেরাই জানি না যে 5 নম্বর ওয়ার্ডে বাড়ি ভাঙাভাঙি হয়েছে কিনা। তো একটা মিথ্যা মামলা করেছে। অন্যদিকে কোচবিহার 1-এর বি ব্লকে তৃণমূল সভাপতি আব্দুল কাদের হক, তাকেও গ্রেফতার করেছে কোচবিহার কোতোয়ালি থানা। গত 13 এপ্রিল নির্বাচনের আগে বিজেপি কর্মীদের বাড়িতে ভাঙচুরের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অন্যদিকে হুগলির ধনেখালি বিধানসভার গুড়বাড়ি এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি সুখদেব মাহাতো ও 2 তৃণমূলের সক্রিয় কর্মী দেবাশিস ঘোষ ও টুটুল দাসকেও গ্রেফতার করেছে গুড়াব থানার পুলিশ। তাদের বিরুদ্ধেও 2021 সালে ভোট পরবর্তী হিংসায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে। ওরা হদিশ পেয়েছে যেখানে গুড়বাড়ি জিপিতে জনৈক ব্যক্তিকে 2021 সালে কয়েকজন তৃণমূল কর্মী তার বাড়িতে ঢুকে তাকে মারধর করে এবং তার মায়ের শ্লীলতাহানি করে। এছাড়া এবছরেও
2026-এর ইলেকশনে 26/4/26-এ ওরা অভিযোগ করে যে ওদেরকে এই আসামিরা মেরে ফেলার হুমকি দিয়েছিল। বর্ধমান পুরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শাহাবুদ্দিন খান তোলাবাজি, প্রাণনাশের হুমকি, ভয় দেখানো সহ একাধিক অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। যারা মিথ্যা করে অভিযোগ করেছে প্রশাসনকে বলছি আপনারা তদন্ত করুন। অন্যদিকে পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুক গ্রামের তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ শাহাবুদ্দিনকে বুধবার অস্ত্র আইনে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, তার থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে তল্লাশি চালিয়ে বেশ কয়েকটি জায়গা থেকে 4টি পাইপ গান, 6 রাউন্ড গুলি উদ্ধার হয়। গ্রেফতার করা হয় 5 জনকে। 5 বছর আগে বিধানসভা ভোটের পর হারহিম করা সন্ত্রাসের ছবি দেখেছিল রাজ্যবাসী। 5 বছর পর ক্ষমতা এসে সেই ফাইলস খুলেছে বিজেপি। সামনে আসছে ভয়াবহ সব অভিযোগ। এই আবহে মুখ খুললেন দক্ষিণ 24 পরগনার ফলতার বাসিন্দারাও। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতায় পুনর্নির্বাচন, যেখানে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। 2021-এর বিধানসভা ভোটের পর এই ফলতায় তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের নেতৃত্বে কিভাবে সন্ত্রাস চালানো হয়েছিল তা নিয়ে এবার চাঞ্চল্যকর অভিযোগ করেছেন স্থানীয়রা। সবাই ঘর ছাড়া হয়ে পালিয়ে গেছিল। 1 বছর 9 মাস এই দেশে আসতে দেয়নি। কি কঠোর, রাত্রে 22 জন জেকে বাহিনী এসে আমার ঘর জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে, ধুমধাম ইট পাটকেল, ভয়ে পেছন দিক দিয়ে আমরা পালিয়ে যাই। ফলতা বিধানসভার হাসিমনগর, এই হাসিমনগর এর আগেও একাধিকবার সাক্ষী থেকেছে ফতোয়া রাজনীতির। কখনো ভোটের দিন, কখনো ভোটের দিনের আগেই এখানে ফতোয়া চলতো ভোট না দেওয়ার, অথবা বিরোধীদের বলে দেওয়া হতো বাড়ি থেকে যেন তারা বের না হন, কারণ একাধিকবার ভোটের পর বিরোধীরা এই হাসিমনগরে হয়েছে ঘর ছাড়া। 2021 সালের বিধানসভা ভোটে ফলতা কেন্দ্রে 40,000-এর বেশি ভোটে জেতেন তৃণমূলের শঙ্কর কুমার নস্কর। তবে ফলতার হাসিমনগরে 142 নম্বর বুথে লিড পায়নি তৃণমূল। অভিযোগ, এরপরই হাসিমনগর এলাকায় গ্রামবাসীদের একাংশের উপর হামলা চালানো হয়। তৃণমূলের দাপুটে নেতা জাহাঙ্গীর খানের মদতে আক্রমণ চালানো হয় বলে অভিযোগ। আমাকে হুমকি দিয়েছে, আর আমার স্বামীর পৈলানে দোকান, তাকে মারধর করেছে। তারপরে বলেছে যে যেতে দেবো না, এরা মারধর করবো, তোদের ঘর ভাঙচুর করব। মানে আমাকে যা করেছে, মানে এখন তার শাস্তি হলে আমাদের খুবই আনন্দ। তৃণমূলকে ভোট দেওয়ার পরে অত্যাচার, হ্যাঁ, তার ভোট দেওয়ার পরেও অত্যাচার করেছে। আমরা অনেক ভয়ে ভয়ে ছিলাম। 5 বছর পর রাজ্য রাজনীতির পালাবদল ঘটেছে। পুনর্নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে ফলতা। এর মধ্যে শনিবার ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের আত্মীয় তৃণমূল নেতা সাইদুল খানকে গ্রেফতার করে পুলিশ। এই আবহে তাকে গ্রেফতার করা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন জাহাঙ্গীর খান। সোমবার হাইকোর্ট বলেছে 26শে মে পর্যন্ত জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। তবে তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে জাহাঙ্গীর খানকে। সাময়িক রক্ষা কবচ দেওয়া হলেও তদন্তের উপর কোনো স্থগিতাদেশ দেয়নি কলকাতা হাইকোর্ট। 24শে মে ফলতা বিধানসভা কেন্দ্রের ফল প্রকাশিত হবে। এদিকে বিধানসভা ভোটের ফল প্রকাশের পর থেকে পুরসভার কাজ নিয়ে নানা অভিযোগ সামনে আসছে। বিধানসভা ভোটে জিতে রাজ্যে এখন ক্ষমতায় বিজেপি, কিন্তু রাজ্যে প্রায় সমস্ত পুরসভাই পরিচালনা করছে তৃণমূল। এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের ফল ঘোষণার পর বিভিন্ন পুরসভার পরিষেবা নিয়ে উঠছেন নানা অভিযোগ। আর এই সমস্যা মেটাতে নেমেছেন বিজেপির বিধায়করা। সোমবারই তৃণমূল পরিচালিত বিধাননগর পুরসভায় যান বিধাননগরের বিজেপি বিধায়ক শারদ দত্ত মুখোপাধ্যায়। তার সঙ্গে ছিলেন রাজারহাট নিউ টাউনের বিজেপি বিধায়ক পীযূষ কানোরিয়া। বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, চেয়ারপারসন সব্যসাচী দত্ত ও কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করেন তারা। আমরা প্রথম সাক্ষাৎকারও করলাম, কিছু কিছু গ্যাপ, লুপহোল সব জায়গায় থাকে, এখানেও আছে, সেগুলো আমরা ডিসকাস করেছি। আমাদের এইটুকু আমরা সংকল্প নিয়েছি যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং পশ্চিমবঙ্গ ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের এবং বিধায়ক যে 3 জন রয়েছে বিজেপির, তারা কিন্তু এই পরিষেবায় একে অপরকে হেল্প করবে, সাহায্য করবে, সহযোগিতা করবে, এইটুকুই সংকল্প। বিধায়ক হিসেবে কর্পোরেশনের সঙ্গে একসঙ্গে যেখানে ঠিক দরকার, যেটা ঠিক আছে, যেখানে কিছু চেঞ্জ করতে হবে, এইসব নিয়ে আলোচনা হয়েছে। মানুষের পরিষেবা আমরা যেভাবে দেওয়া উচিত চেষ্টা করেছি সবটাই। ওনারাও আমাদের সাজেশন দেবেন, আমাদের সহযোগিতা করবেন, এবং আমাদের কাজ হচ্ছে বা ওনাদের কাজ হচ্ছে মানুষের পরিষেবা দেওয়া। আমরা নিশ্চয়ই সেটা পরিপূর্ণভাবে দেওয়ার চেষ্টা করব।
সোমবার বারাসাত পুরসভায় যান স্থানীয় বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়। কথা বলেন সেখানকার পুরপ্রধান উপপুরপ্রধানের সঙ্গে। যাতে পৌরসভা সঠিকভাবে কাজ করে সেবা নিয়ে সব কথাই হচ্ছে, তবে আস্তে আস্তে সবই হবে। আমার নজর থাকবে, যেখানে কাজ হবে না, যেখানে ডিস্টার্ব হবে সেখানে আমি সজীবে যাব এবং চেয়ারম্যান সাহেব কথা বলে সেই কাজটা অতি দ্রুত শুরু করার জন্য চেষ্টা করব। ওনার সঙ্গে কথা হয়েছে, উনি আমার কথায় সন্তুষ্ট হয়েছেন, সন্তুষ্ট হয়ে চলে গেছেন। ডাম্পিং গ্রাউন্ড, ডাম্পিং গ্রাউন্ড চালু করতে পারেনি, একথা হয়নি। ডাম্পিং গ্রাউন্ড হয়ে পড়ে আছে, ইলেকশনের জন্য মেশিনটা আসছে না, ইলেকশনের জন্য বন্ধ হয়ে আছে, ইলেকশনের জন্য। আর গাড়িগুলো টেন্ডার হয়ে পড়ে আছে। ওনাকে সব বলেছি, উনি সন্তুষ্ট হয়েছেন, উনি দেখবেন কি করে ওগুলো তৈরি হয়। উনি বলেছেন যেরকম রাস্তাঘাটের এই যে আটকে আছে এগুলো তৈরি করতে, এগুলো ঠিক করতে হবে, তাহলে আপনি করুন, আপনার সঙ্গে ম্যাচ। একইভাবে গারুলিয়া পুরসভায় গিয়ে বৈঠক করেন নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং। মেসেজ ক্লিয়ার আছে, সরকার জিরো টলারেন্স দুর্নীতি। পাটপাড়া মিউনিসিপ্যালিটিতে লাইট লাগাবার 1 কোটি টাকা উঠে গেছে, লাইট লাগিয়েনি, লাইট আসিওনি, কাগজ কলমে হয়েছে। এরকম এখানে অনেক জায়গা হয়েছে। এখানে প্রায় 100 লোক বিনা কাজ করে পয়সা নেয়। যতগুলো লিকেজ আছে এটা বন্ধ করতে। পুরো পরিষেবা দ্রুত স্বাভাবিক করার আশ্বাস দেন তিনি। বিজেপি বিধায়কদের উদ্যোগে কি পুরো পরিষেবার হাল ফিরবে? স্বস্তি পাবেন নাগরিকরা? সেটাই দেখার এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।